আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। ইমরান খানকে হত্যার গুঞ্জন, কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে মারধরের শিকার তার 3 বোন। সীমান্তে ফের চীন ভারত উত্তেজনা, সংঘাতের আশঙ্কা। ভারত শান্তি চায়, তবে সীমান্তে কোনো ছাড় নয় বললেন নরেন্দ্র মোদী। নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান। ভারতের ইসলাম বিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। হংকংয়ে একাধিক আবাসিক ভবনে আগুন, নিহত 4। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের 27 বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অন্তত 3 সপ্তাহ ধরে কেউ দেখা করতে পারছেন না। কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন সে তথ্যও অজানা। এ পরিস্থিতিতে হঠাৎ তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়ে। ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাতে ঘি ঢালে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অনেকেই দাবি করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেট বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তির মৃত্যু হয়েছে, কিন্তু পাকিস্তানের সংবাদ মাধ্যমে এখনও এই গুজবের সত্যতা মেলেনি। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়। সেখানে তার 3 বোনকে পিটিয়েছে পুলিশ। পিটিআই এর এমন অভিযোগে বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। সঙ্গে বাড়ছে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ, আর তথ্যের অপর্যাপ্ততায় গুজব বেড়ে চলেছে। জানা গেছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ালে আদিয়ালা কারাগারের সামনে তার 3 বোন বিক্ষোভ শুরু করেন। তাদের সঙ্গে সমর্থকরাও যোগ দেন, কিন্তু সহযোগিতার বদলে তাদেরকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইমরান খানের বোন নাহরিন খান, আলিমা খান ও উজমা খান দাবি করেছেন, ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ায় পুলিশ তাদের এবং পিটিআই সমর্থকদের ওপর হামলা চালায়। ইমরান খান 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তার বোনদের অভিযোগ, গত 3 সপ্তাহেও তারা ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। এজন্য তারা এই সপ্তাহে কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে পুলিশ আকস্মিকভাবে লাঠিপেটা শুরু করে। পিটিআই এর পক্ষ থেকে বলা হয়েছে, ইমরান খানের বোন ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় পুলিশ হঠাৎ তাদের ওপর হামলে পড়ে। দলটি ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেছে। এদিকে সাংহাই বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী এক ভারতীয় নারীকে আটক করার ঘটনায় দিল্লি ও বেইজিং এর মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অরুণাচল প্রদেশকে জন্মস্থান হিসেবে পাসপোর্টে উল্লেখ করার কারণেই ওই নারীকে আটক করা হয় বলে জানা গেছে। লন্ডন থেকে জাপানে যাওয়ার পথে গত শুক্রবার সাংহাই বিমানবন্দরে পেমা ওয়াংজোম থং নামের ওই ভারতীয় নারীকে অভিবাসন কর্মকর্তারা আটক করেন। চীন অরুণাচল প্রদেশকে তাদের অঞ্চল হিসেবে দাবি করে এবং এটিকে দক্ষিণ তিব্বত বলে অভিহিত করে বেইজিং। যদিও ভারত এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে। গত মঙ্গলবার ভারত এই আটকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং স্পষ্ট করে বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই অভিজ্ঞতাকে অপমানজনক উল্লেখ করে ওই নারী সাহায্য চেয়ে সাংহাই ও বেইজিংয়ে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেন। ভারতীয় কর্মকর্তারা বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে 18 ঘন্টা পর তাকে মুক্তি দেওয়া হয়। এদিকে ভারত শান্তি চাইলেও সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি নতুন ভারত সন্ত্রাসবাদকে আর ভয় পায় না, সন্ত্রাসবাদের সামনে মাথা নত করে না বলেও দাবি করেছেন তিনি। বুধবার এক কর্মসূচিতে এসব কথা বলেন মোদী বলেন, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের সীমান্তের নিরাপত্তায় আমরা কোনো ছাড় দিতে চাই না। তার দাবি, নতুন ভারত সন্ত্রাসবাদের সামনে আর ভয় পায় না, থামে না, মাথা নতও করে না। তার ভাষায়, আজকের ভারত শক্তি, সাহস ও স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। সাম্প্রতিক একটি প্রসঙ্গ তুলে তিনি বলেন, আফগানিস্তান থেকে গুরু গ্রন্থ সাহিবের 3টি প্রাচীন সংস্করণ ভারতে পৌঁছানো ছিল ভারতীয়দের জন্য গর্বের মুহূর্ত। মোদী বলেন, তার সরকার শিখ ঐতিহ্যের সঙ্গে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যোগসূত্র আরও দৃঢ় করতে ধারাবাহিকভাবে কাজ করছে। এদিকে জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য এন্টিশিপ বা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান। পাকিস্তানের নৌবাহিনী স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন এর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ থেকে নিক্ষেপণযোগ্য জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR জানিয়েছে, এই অস্ত্র ব্যবস্থা সমুদ্র ও স্থল উভয় লক্ষ্য বস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানার সক্ষমতা রাখে। ISPR এক বিবৃতিতে জানিয়েছে, সিস্টেমটি অত্যাধুনিক গাইডেন্স দিয়ে তৈরি।
এদিকে ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেন আন্দ্রাবি বলেন, এটি ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠবাদিতা, হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন। তিনি বলেন, নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে, আর ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। মুখপাত্র আরও বলেন, পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য এবং ঘৃণাপ্রসূত হামলার বিষয়ে সচেতন হবার আহ্বান জানায়। জাতিসংঘ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে তিনি জোর দিয়ে বলেন, ইসলামী ঐতিহ্য সুরক্ষায় এবং সকল সংখ্যালঘুর ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকারের নিরাপত্তায় তাদের গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতের সরকারকে আহ্বান জানায় যে তারা আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার আলোকে মুসলিম সহ সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তাদের উপাসনালয়গুলো রক্ষা করবে। এদিকে হংকংয়ের উত্তরাঞ্চলে তাইপো জেলায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হংকং সরকারের এক বিবৃতি অনুসারে স্থানীয় সময় দুপুর 2:51 ওয়াংকুফ কোর্টে আগুন লাগে। এটি 8টি ব্লক নিয়ে গঠিত 2000 ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। বিবৃতিতে আরও বলা হয়েছে, বিকেল 5টায় 7 জনকে চিকিৎসার জন্য 2টি হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে 4 জনকে নিহত বলে ঘোষণা করা হয়েছে, বাকি 2 জনের অবস্থা গুরুতর এবং 1 জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচার মাধ্যম RTH-কে জানিয়েছে, বেশ কয়েকজন ভবনগুলোর ভেতরে আটকে পড়েছেন এবং অন্তত 2 জন গুরুতর দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর কিছু কর্মীও আহত হয়েছেন। ফুটেজে দেখা গেছে ভবনগুলো থেকে আগুন ও ধোঁয়া উঠছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে বাঁশের ভাড়া রয়েছে, এজন্য আগুন নিচ থেকে দ্রুত উপরের দিকে উঠেছে বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনে হেরে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গত সেপ্টেম্বরে 27 বছরের কারাদণ্ড দেয় আদালত। এই কারাদণ্ড শুরুর জন্য মঙ্গলবার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাজধানী ব্রাসিলিয়ায় একটি পুলিশ ঘাঁটিতে 12 স্কয়ার ফুটের বেডরুমে তিনি তার দণ্ড ভোগ করবেন। 70 বছর বয়সী বলসোনারো 19 সাল থেকে 2022 সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ওই বছর নির্বাচনে হেরে তিনি সামরিক বাহিনীর মাধ্যমে নির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভার ক্ষমতা গ্রহণ আটকানোর চেষ্টা করেছিলেন। এছাড়া লুলা ও তার নির্বাচনী মিত্র গেরাল্ডো আলকমিনকে হত্যার ছকও কষেছিলেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস রায় দেন, দণ্ডের বিরুদ্ধে আপিলের সময় শেষ হওয়ায় সাবেক প্রেসিডেন্টকে তার দণ্ডভোগ শুরু করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।